আচ্ছা, আজকের ক্লাসে যাওয়ার আগে আজকে আমরা নতুন একটা সফটওয়্যার শিখব বলছিলাম গত ক্লাসে, বাট আজকে ক্লাসে যাওয়ার আগে আগামী ক্লাসে আমাদের কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো সম্পর্কে বলি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে ফাইনাল এক্সামের কথাটা বলেছিলাম, এমসিকিউ এক্সাম, ওই ফাইনাল এক্সামটা আমরা নেক্সট ক্লাসে নিব। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট ক্লাস কবে আমাদের? আগামী 16ই মে 2026 রোজ বিকেল 4:10 আপনাদের শনিবার বিকাল 4:10 আপনাদের এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। উক্ত এক্সামে অংশগ্রহণ করা সবার জন্য বাধ্যতামূলক, ঠিক আছে? রেকর্ড হইতেছে, এটা রেকর্ড করতেছি, নাহলে পরে বলবেন স্যার আপনি তো গত ক্লাসে বলেন নাই, এই জন্য এটা রেকর্ড করতেছি। আচ্ছা, এটা গেল। এমসিকিউ প্রশ্ন থাকবে 50টা এমসিকিউর জন্য সময় বরাদ্দ থাকবে। এটা কই গেল? সময় বরাদ্দ থাকবে 40 মিনিট। আশা করছি আপনাদের 40 মিনিট লাগবে না, তার আগেই আপনারা শেষ করতে পারবেন, আধা ঘন্টার মধ্যেই। প্রশ্ন গতবারের মতো খুব একটা কঠিন হবে না, সহজ হবে। গতবার প্রশ্নে বেশিরভাগই হচ্ছে শর্টকাট রিলেটেড প্রশ্ন ছিল, বাট এবার শর্টকাট খুব একটা বেশি রাখি নাই, শর্টকাট কিছু কমাই দিয়েছি। থিওরিটিক্যাল জিনিসপত্র এবং আমাদের প্রজেক্ট রিলেটেড জিনিসপত্র কিছু ইনক্লুড করা হয়েছে, বুঝতে পারছেন? শর্টকাটও কিছু কিছু আছে আর কি। এই গেল হচ্ছে মোটামুটি এক্সামের রিলেটেড অবস্থা। কারো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। সো এক্সামের এই মার্কটা আপনাদের ফাইনাল যে এক্সামটা আছে, ফাইনাল টার্ম, এখানে আপনাদের যোগ হবে এবং আপনাদের তো একটা ডেডলাইন দেওয়া আছে প্রজেক্টের ডেডলাইন অ্যারাউন্ড 25 তারিখের ভিতরে। তাও সেফ আরেকটা ক্লাস শেষ হলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, প্রজেক্ট গ্রুপ দিয়ে দিছি, ঠিক আছে? এর আগের ক্লাস ভিডিওগুলো দেখে নিন, ফেসবুক গ্রুপ চেক করেন, দিয়ে চলে আসেন। সো 25 তারিখের ভিতরে আপনাদের প্রজেক্টগুলো সাবমিট করে দিবেন, আর নেক্সট ক্লাসে আমাদের এক্সামটা হবে, ঠিক আছে? এরপরের ক্লাসে কি হবে? এরপরের ক্লাসে তো অ্যাকচুয়ালি ঈদ, সো আপনাদের মাস্টার ইন ডিজাইন হইলে অ্যাকচুয়ালি ঈদের পরেই হবে, যতটুকু বুঝতেছি ঈদের পরে হওয়ার সম্ভাবনা বেশি। আমি এখনো সঠিক তথ্য জানি না, বাট আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে, কোন রুমে হবে, এই সবগুলোর যে একটা ডিটেলস, এগুলো আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো না, কারণ নেক্সট ক্লাসে আমাদের হাতে অনেক সময় থাকবে, ঠিক আছে? আমরা জাস্ট এক্সামটাই নিব, নেক্সট ক্লাসে তো আর একদম যেহেতু লাস্ট ক্লাস, ওই ক্লাসে আর হয়তো প্রবলেম সলভিং থাকলে আপনাদের প্রবলেম সলভিংটা করব, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওর মাথায় একটা বাড়ি দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন সলভ করে দিব। আর হচ্ছে মাস্টার ইন ডিজাইনে কিভাবে যাবেন, আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে, এই রিলেটেড আপনাদের একটা গাইডেন্স এবং সেই সাথে আপনাদের কিছু রিসোর্স দিয়ে দিব, ঠিক আছে? আজকে ভাবছিলাম যে একটা এআই আপনাদেরকে দেখাবো, বাট আপনাদের হোমওয়ার্কের অবস্থা, ক্লাস অ্যাটেন্ডেন্সের অবস্থা ভালো না দেখে এআইটা আজকে আর দেখাইলাম না, এটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো, ঠিক আছে? ক্লাস রিসোর্সের সাথে আমরা ইনক্লুড করে দেবো, মনে করে দিন একটা আমাকে। এই ছিল মোটামুটি অবস্থা। আপনাদের অ্যাকাউন্ট থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। মাস্টার ইন ডিজাইনে ক্লাস ভিডিও থাকবে, মাস্টার ইন ডিজাইনে ক্লাস ভিডিও থাকবে। কিছু কিছু ক্লাসের হয়তো ভিডিও থাকবে না, যেমন হয়তো প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস যেটা, ওইটার হয়তো ভিডিও থাকবে না। থিওরিটিক্যাল ক্লাসের হয়তো ভিডিও থাকবে, মানে ভিডিও ছাড়া এখন কোনো ক্লাস হয় না আমি যতদূর জানি, এখন সব ক্লাসেরই ভিডিও হয়। বাট কিছু ক্লাসের হয়তো ভয়েস থাকে না, থাকে এটা আমি শিওর না, বাট ভিডিও হয়। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, অল ক্লাস ভিডিও, গ্রাফিক ডিজাইন, মাস্টার ইন ডিজাইন, এই যে মাস্টার ইন ডিজাইনের সবগুলা ব্যাচের ভিডিও হয়, ঠিক আছে? মাস্টার ইন ডিজাইনের ভিডিও পাবেন, স্পেশাল কেয়ার যেটা, স্পেশাল কেয়ারের ভিডিও পাবেন, দুইটা ইয়ার ভিডিওই পাবেন। মাস্টার ডিজাইনের পরে একসাথেই আর কি, ডিজাইনের পরে হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলা, ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, ক্লায়েন্ট হান্টিং কীভাবে করবেন, ইমেইলের মাধ্যমে মার্কেটিং কীভাবে করবেন, ওই ব্যাপারগুলো আমরা স্পেশাল কেয়ারে দেখাই আর কি। জি, আর কারো কোনো প্রশ্ন বলেন?
বুঝি নাই। ওয়ার্ড আছে স্যার, ওয়ার্ড ফাইল আছে। ওয়ার্ডে ফাইল, যে বুক দিছিলেন না? হ্যাঁ বুক দিছিল, ফাইল না মানে অন হয় না। অন হয় না। কিছু লেখা ওই লেখাটা কি আসে? ওকে দিলেও স্যার বন্ধ হয়ে যায়, ক্যান্সেল করব। ওই লেখাটা কি আসে? পড়েন নাই? ওইটা আসলে আবার পড়বেন, পড়ে দেখবেন যে এখানে কি চায়, ঠিক আছে? তারপরে দেখবেন, যদি না বোঝেন স্ক্রিনশট দিয়েন আমাকে, দেখে বলে দিব, নাহলে গ্রুপে দিয়েন। ওয়ার্ডে স্যার টেস্ট করা স্যার, অন্য যে প্রয়োজন স্যার গুগল টেস্ট হবে তো? কি বলে? অন্য যে কোনো জায়গা স্যার হয়, কিন্তু ওয়ার্ডে টেস্ট করা সব জায়গায় হয় কিন্তু ওয়ার্ডে হয় না। দেখি, বিরাট সমস্যা। সব জায়গায় পেস্ট হয়, ওয়ার্ডে পেস্ট হয় না। কার লেখা নিতাম হয়েছে এখানে, এখানে অনেকগুলা লেখা আছে, এটা নেই, পেস্ট করলাম, এসে হয়েছে তো, কিছুই আসে না। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছে, এখানে মনে একটা ইয়ে আছে, মুড আছে, নাইট মুড মনে হয় আছে এখানে পিসিতে, হচ্ছে ডার্ক মুড, এটাও মনে হয় অন করে দিলে এই যে ডকুমেন্ট, এই যে পৃষ্ঠা কালো হয়ে যায়, তাই না? এটা কথা বলছেন না, পৃষ্ঠা কালো হয়ে যায়, হ্যাঁ এটা হচ্ছে ডার্ক মুড অন করা থাকলে হয়, বা লাইট মুড অন করা থাকলে হয়। এটা সেটিংস থেকে যে সেটিংসে আসবেন, সেটিংস থেকে এসে ভুলেও তো গেছি, কই থাকে এগুলা, ডিসপ্লেতে থাকতে পারে, ডিসপ্লেতে এই যে, না এটা না, এটা না, এটা দিলে এই যে জন্ডিস হয়ে যাবে, দেখছেন? এটা না, আরেকটা অপশন আছে, এটা সেটিংসে থাকতে পারে, ওয়ার্ডের এখানেও থাকতে পারে, ইউজ করা হয় না তো মনে নাই, এটা ওটা একটু খুঁজে দেখেন, যদি দেখেন এটা ডার্ক মোড থেকে লাইট মোড করে ফেললেই ঠিক হয়ে যাবে। আর কি লেখা আসে পেস্ট হয় না, এটা একটু দেখায়েন, গ্রুপে দিয়েন, যে কেউ বলে দিবে না সলিউশন। আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করি। ইনডিজাইনের প্রবলেম সলভ হয়েছে, তাহলে এটা লাগবে না, এটা কেটে দেই, এটাও লাগবে না, এটাও কেটে দেই। চলেন আজকে আমরা নতুন একটা সফটওয়্যার শিখবো, নাম হইল পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট অনেক সহজ, এবং যেহেতু আপনারা এত জটিল জটিল সফটওয়্যার শিখে আসছেন, ইলাস্ট্রেটর, ফটোশপ, এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলছিলাম হয়তো, যে যখন আপনি কোনো একটা সফটওয়্যার শিখে ফেলবেন, একটু কষ্ট করে শিখবেন, পরবর্তী আপনি যাই শিখতে যান না কেন আপনার কঠিন লাগবে না। যেমন ইলাস্ট্রেটর শেখার পরে আমাদের ফটোশপ শিখতে বেশি দিন লাগে নাই, তারপরে ক্যাপকাট শিখতেও আমাদের বেশি দিন লাগে নাই, ইনডিজাইন শিখতেও আমাদের বেশি দিন লাগে নাই। এখন থেকে শুধু এই জিনিসগুলো না, আপনাকে যদি আমি এখন প্রিমিয়ার প্রো বুঝাই, আপনি চিনবেন, দেখবেন। চলেন একটু বুঝে আসি আপনাকে প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস। প্রিমিয়ার প্রো এখানে চালান কেউ? চলেন আজকে একটু শিখাই আপনাকে। না এটা এখানে খুব বেশি একটা নাই। আফটার ইফেক্ট হেভি। দেখেন আপনাদেরকে আজকে আমি একটু প্রিমিয়ার প্রো শিখাই। হ্যাঁ দেখেন, প্রথমে আগে বুঝি প্রিমিয়ার প্রো কি জিনিস। প্রিমিয়ার প্রো হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা দিয়ে আমরা ভিডিও এডিট করতে পারি। বেসিক কাজের জন্য আমরা ক্যাপকাট ইউজ করি, কিন্তু যারা প্রফেশনাল এডিট করে, যেমন আমি একটা মুভি এডিট করতেছি, কোনো একটা নাটক এডিট করতেছি, কোনো একটা শর্ট ফিল্ম এডিট করতেছি, সেক্ষেত্রে আমরা প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট দুইটার কম্বিনেশনই ব্যবহার করি। যেমন হচ্ছে তামিল কিছু সিনেমাতে দেখবেন ওদের অ্যাকশন সিনগুলো কিন্তু খুব জোস হয় না, মিউজিকের সাথে অনেক ভালো সিং করে। সো এই ব্যাপারগুলো প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টের কম্বিনেশনে খুব ভালোভাবে কাজ করা যায়। এখন ক্যাপকাট যেহেতু আপনারা পারেন, তাহলে আপনারা প্রিমিয়ার প্রো পারবেন। তাহলে দেখেন ওই যে একই জিনিস, মুরগি রান্না করা, তাই না? তাহলে আমরা মুরগিটা এনে আগে এখানে রাখবো, এই যে ভিডিওটা আগে এখানে রাখতেছি। ভিডিওটা রাখার পরে আমার ভিডিওটা এখানে দেখা যাবে যে আমি এখানে কি কি কাজ করব না করব। ভিডিওটা আমি এনে এটাকে আমরা বলি টাইম লাইন, টাইম লাইনে আমি আনবো। টাইম লাইনে এনে আমার যেখানে ভিডিও কাট করা দরকার ভিডিও কাট করব। এই যে প্রত্যেকটা লাল নীল সবুজ বাতি দেখতেছেন, এগুলো হলো যেগুলো সবুজ, এগুলো হলো অডিও বা মিউজিক।
যেগুলো হচ্ছে পার্পল কালার, ব্লু কালার, এগুলো হচ্ছে এক একটা ভিডিও, এক একটা ছবি, হয়তো লোগো টোগো, এই জিনিসগুলো থাকতে পারে। এরপরে আসেন কিছু টুলস পরিচিত করে। এটা হলো মুভ টুল বা সিলেকশন টুল। সবার উপরে আমি জানি না এখান থেকে ঝাপসা দেখা যাইতেছে, তো ক্লিয়ার ছবি নাই, ক্লিয়ার ছবি থাকলে ভালো হইতো। ভালো কথা বলছেন। কই গেল টুলস? এই যে এটা কি টুল বলেন তো তাহলে? এটা হলো মুভ টুল। তার মানে মুভ টুল দিয়ে আমরা কি করতে পারি? কোনো অডিও, কোনো ছবি বা কোনো এই যে ভিডিও, এটাকে আমরা মুভ করতে পারি, ডানে বামে নিতে পারি। আচ্ছা, এই দুইটা জিনিস এটা হচ্ছে ভিডিওর সাথে কানেক্টেড। যে আমি দেখেন কোনো যখন একটা সিন আমরা এডিট করি, একটা সিন তো শুধু একটা শর্টেই শেষ হয়ে যায় না, একটা সিনে অনেকগুলো শর্ট থাকে। তো পুরো সবগুলো ভিডিও কিরকম হইতে পারে আমার অনেক সময়, যে আমি শুধু এই ভিডিওটা সরাই, এই ভিডিওর সাথে আমার অডিও আছে, এই ভিডিওর সাথে উপরে আরো কিছু ছবি আছে, ইফেক্ট আছে, তাহলে শুধু এটারে সরাইলে সবগুলো ধরে ধরে আমার এগুলোও সরাইতে হবে একসাথে ডানে বামে। এটা না করে আমরা এই টুলটা নেই, এই টুলটা নিয়ে একটা সরাইলে উপরে নিচে বাকি যা আছে সব একসাথে সরে যায়। এটা কি টুল বলেন তো? এটা হলো ব্লেড টুল। তাহলে ব্লেড টুল দিয়ে কি করে? বা ওই যে স্প্লিট টুল, যেটা দিয়ে আমরা ভিডিও কাট করি বা অডিও কাট করি। আচ্ছা, এটা শিখাইতে হবে, এটা শিখাইতে হবে, এটা শিখাইতে হবে, বাকি তো আপনারা সবই পারেন। তাহলে অর্ধেক কাজ তো আমার এখানেই শেষ। আমার পেন টুল বোঝানো লাগতেছে না, আমার টাইপ টুল বোঝানো লাগতেছে না। আচ্ছা, এগুলা বুঝাইতে হবে, একটু পজিশন, স্কেল ইফেক্ট, এগুলা নিয়ে একটু কাজ আছে, এগুলা একটু ডিটেলসে কাজ। বাট ইন্টারফেস রিলেটেড তো প্রবলেম আপনাদের আর নাই। সো সিমিলার জিনিস যখন আমরা একটা সফটওয়্যার শিখে ফেলি, তখন আমাদের বাকি সফটওয়্যারগুলো শিখতে খুব একটা কষ্ট হয় না। ঠিক আছে? তো সিমিলারভাবে আমরা যদি পাওয়ার পয়েন্টে আসি, তার আগে আসি পাওয়ার পয়েন্ট অ্যাকচুয়ালি কেন লাগে। পাওয়ার পয়েন্ট লাগে হচ্ছে যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করি, অনেক সময় এরকম হয় যে ওই প্রজেক্ট রিলেটেড কিছু ডিটেলস আমার কাউকে দেখাইতে হবে। এখানে যারা আমরা অনার্সে পড়াশোনা করি বা ভার্সিটিতে পড়াশোনা করেন, অনেক সময় আমাদের প্রজেক্ট দেওয়া থাকে, ওই প্রজেক্টটা আমাদের পাওয়ার পয়েন্টে করতে হয়, তাই না? তো পাওয়ার পয়েন্টে করলে অনেক সময় হয় যে পাওয়ার পয়েন্ট করছে আরেকজন, ওই পাওয়ার পয়েন্ট বলে আরেকজন হয়তো কিছুই বলে না, দাঁড়ায় থাকে, এরকম অনেক কেসে দেখা যায়। সো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা টপিক আমাকে দেওয়া থাকবে, নির্দিষ্ট টপিক, ওই টপিকের উপর আমরা একটা জিনিস হয়তো রিসার্চ করে বের করে অন্য কাউকে এটা কিভাবে সহজে বোঝানো যায়, এই জিনিসগুলো আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্ট করবো। কারণ আমি যদি এখন সরাসরি এভাবে কোনো স্লাইড ছাড়া এভাবে কথা বলি, হয়তো কথা এখন শুনে এখন মনে থাকবে, বাট একটু পরে যে আর সেটা মনে থাকবে না। ঠিক আছে? সো যখন মানুষ কোনো জিনিস দেখে, ভিজুয়ালি দেখে, তখন এটা মানুষের মনে থাকে। এটা গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন যখন আমরা করি, তখন প্রেজেন্টেশনে আমরা যে কথাগুলো লিখবো বা যে লেখাগুলো লিখবো, ইন ডিটেলস আমরা কখনোই লেখাগুলো লিখবো না। আমরা এখানে শুধুমাত্র অল্প একটা কথা লিখবো, হয়তো 1 লাইন বা 2 লাইন বা 3টা শব্দ 4টা শব্দ এভাবে লিখবো, যাতে করে আমি কি বুঝাইতে চাই সেটা তো আমার টপিক দেখে মনে পড়বে। তার কারণ কি, আমি স্লাইডটা এখানে বের করলাম, স্লাইডটা এখানে বের করার পরে আমিও আপনাদেরকে স্লাইড পড়ে শোনাচ্ছি, আপনারাও স্লাইডটা রিডিং করতেছেন, তাহলে আর লাভ হইলো কি? তাহলে এরকম হবে ব্যাপারটা, তাহলে তো আপনারাও বুঝতে পারবেন না, আর আমারও যেটা বোঝানোর জিনিস সেটা আমি বুঝাইতে পারবো না। সো পাওয়ার পয়েন্টের ব্যাপারটা এরকম, যেখানে স্লাইড আসবে, এখানে টপিকের নাম লেখা থাকবে, এবার এই টপিকের উপরে বিস্তারিত কি কি জিনিস আছে সেটা যে এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা দেখাবে সে এক্সপ্লেইন করে দিবে। এই জন্য পাওয়ার পয়েন্টে কখনো প্রেজেন্টেশনের ডিটেলস লিখতে হয় না, ডিটেলসগুলো এইখানে থাকে, আর শর্ট ফর্মটা এখানে স্লাইডে থাকে। বুঝতে পারছি এতটুকু? ওকে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসবো। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসার পরে আপনাদের অনেকের একটা সমস্যা হবে, বলবে স্যার আমার এগুলো আয় না, আমার এগুলা কাম করে না। ঠিক আছে? তাহলে কাজ না করার দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে আপনার এই জিনিসগুলো অ্যাক্টিভ করা নাই, পাওয়ার পয়েন্টের যে জিনিসটা এটা অ্যাক্টিভ করা নেই, এটা অ্যাক্টিভ করে নেবেন। সাপোর্ট টিম গেলেই তারা অ্যাক্টিভ করে দিবে, বা আপনি হচ্ছে পেন ড্রাইভে করে অ্যাক্টিভ ফাইলটা নিয়ে গেলে অ্যাক্টিভ করে দিবে। অথবা আপনি কোনো জায়গায় ক্লিকই করেন নাই, যেমন আমি কি এখনো কোথাও ক্লিক করছি, যে আমি ক্লিক করলাম, এখন আমার এগুলা ইনেবল হয়ে গেছে। এই দুইটার যে কোনো একটা কারণ হইতে পারে, যে হয় আপনি কোথাও ক্লিক করেন নাই, অথবা আপনি ক্লিক করতেছেন বাট তাও আপনার এগুলো আসতেছে না। তখন কি বুঝতে হবে? অ্যাক্টিভেশনের সমস্যা। আচ্ছা, আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দেই, আপডেট করব না, বাদ। ইলাস্ট্রেটরে আমরা বলতাম আর্টবোর্ড, ফটোশপে আমরা বলতাম ক্যানভাস, এরপরে ইনডিজাইন আমরা বলতাম পেজ,
পাওয়ার পয়েন্ট আমরা বলি স্লাইড, একই জিনিস, ঠিক আছে? ওকে, এখন পাওয়ার পয়েন্টে যখন আমরা স্লাইড বানাবো তখন আমাদেরকে আগে একটা টপিক লাগবে, যেই টপিকের উপরে ভিত্তি করে আমরা কিছু স্লাইড বানাবো। তাহলে টপিকটা কি হইতে পারে? চ্যাটজিপিটিতে আসি। Generate the top file. চলে আসলাম স্যার। আচ্ছা, আমরা স্লাইড পেয়ে গেছি। প্রথমে হবে আমাদের হচ্ছে এডুকেশন হবে, স্লাইড টেক্সট হবে, ঠিক আছে? আমরা আমাদের কন্টেন্ট পেয়ে গেছি। এবার আসি আমরা এখানে কিভাবে কাজ করব। হ্যাঁ, একটা স্লাইড দেখালে বাকিগুলো ইজি হয়ে যাবে। তাহলে প্রথমত আমি চাচ্ছি যে এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে চাচ্ছি। তাহলে আমাকে এখানে যে রেক্টেঙ্গেল নিতে হবে, রেক্টেঙ্গেলে এসে একটা রেক্টেঙ্গেল নিলাম। এরপর আমরা কি করব বলেন তো? কালার চেঞ্জ করব। কিন্তু স্যার আমার তো কালার চেঞ্জের অপশন আসে না, আমার কোথায় আসতে হবে? শেপ ফরম্যাট। কিন্তু শেপ ফরম্যাট নাই। কেন নাই বলেন তো? কারণ শেপ সিলেক্ট করা নাই। শেপ সিলেক্ট করলে স্যার তাও শেপ ফরম্যাটটা আয় না, তখন কি করতে হবে? না, তুকাইতে হবে না। আপনি তো তুকিয়ে পেয়েছেন, কোথায় আছে? আপনাকে এখানে একটু গুতা দিতে হবে শেপ ফরম্যাটে। তারপরে আপনাকে আসতে হবে কোথায়? শেপ ফিল। শেপ ফিলে এসে আপনি কোন ধরনের কালার দিতে চান। আপনি যদি এই যে প্রিয়মের পছন্দের কালার দিতে চান, টিয়া কালার, হ্যাঁ, তাহলে দিতে পারবেন। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আপনি এত খ্যাত কালার দিবেন না, আপনি চাচ্ছেন একটু গ্রেডিয়েন্ট কালার দিতে, তাহলে দেখেন এখানে গ্রেডিয়েন্টের অপশনই আছে। স্যার এখানে তো সব সবুজ কালার কেন? কারণ আমার শুরুতে কি সিলেক্ট করা ছিল? সবুজ। আচ্ছা, তাহলে আমরা একটু ব্লুতে আসি। ব্লুতে এসে এবার যদি আমি আসি গ্রেডিয়েন্ট, এখন আবার সব গ্রেডিয়েন্ট কালার আসছে। এবার আমি যদি আসি মোর গ্রেডিয়েন্টে এসে আমি আসবো গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিলে এসে এখান থেকে কালারগুলোরে সরায় দিই। তারপরে কালারে আসবো, কালার থেকে এখান থেকে দিব ডিপ কালার, এ পাশে আসবো, এখান থেকে দিয়ে দিব লাইট কালার। আরেকটা কালার নেওয়া যায়, না এটা বেশি হয়ে গেছে, এটা ডিলিট করে দিই। দুটা তো সেমই লাগতেছে। আচ্ছা, এখানে কালারের ডিরেকশনটা চেঞ্জ করা যায়, গেস ডিরেকশন চেঞ্জ করে দেখি। এক কালার থাকলে ভালো হয়। এক কালার দিতে তাহলে আমরা সলিড কালারে আসবো। সলিড কালারে এসে এটাই ঠিক আছে। আচ্ছা থাকো। ট্রান্সপারেন্সি মানে হলো অপাসিটি, ঠিক আছে? তাহলে ইলাস্ট্রেটরে বা ফটোশপে কি হতো? অপাসিটি কমাইলে এটা ট্রান্সপারেন্সি কমে যাইতো। আর এখানে আর অপাসিটি নেই, এখানে আছে ট্রান্সপারেন্সি। এটা যদি আপনি বাড়ান তাহলে যে অপাসিটির মতো এটা কমে যাবে, ঠিক আছে? একই জিনিস, নামটা একটু আলাদা। যদি লাইনে আসি, লাইনের ক্ষেত্রে
মানে এটা যেহেতু একটা শেপ, তাহলে এই শেপের যে এই যে সাইডের দিয়ে যে লাইনগুলো আছে, এজগুলো আছে, এগুলো কিরকম হবে, এগুলো ট্রান্সপারেন্সি কেমন হবে, এগুলো কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে, হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। সো এটা আমাদের আপাতত লাগতেছে না, আমরা নিলাম। এরপর আমাদের কি লাগবে, আমরা যেহেতু লেখা নিছি, আমরা এখান থেকে নিয়ে আসি যে ইন্ট্রোডাকশন টু এআই ইন এডুকেশন, এই লেখাটা আমরা এখানে লিখব। তাহলে আমার কি লাগবে, টাইপ টুল লাগবে। কিন্তু এখানে কি টাইপ টুল আছে, তুকিয়ে বের করেন তো, কই কই কোনায়, এটা টেক্সট বক্স, কিন্তু কি টাইপ টুল না। সো আপনি চাইলে টেক্সট বক্স নিয়ে, ইনডিজাইনে যেরকম টেক্সট বক্স আমরা নিতাম, পাওয়ার পয়েন্টও সেম, এখানে টেক্সট বক্স নিতে হয়। তাহলে টেক্সট বক্স নিয়ে আপনি এখান থেকে আগে একটা বক্স আঁকবেন, বক্স এঁকে তারপর যে লেখাটা কপি করছেন ওই লেখাটা এখানে পেস্ট করবেন, লেখা আসলো। আচ্ছা, এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হইল, দেখেন এখন কি আর কোনায় আছে, এখন আছে মাঝখানে। এখান থেকে যদি নিতে চান নিতে পারবেন। আবার আরেকটা অপশন হইলো, আপনি আসবেন ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স পাওয়া গেছে, এখান থেকেও আমরা টেক্সট বক্স নিতে পারি, নিয়ে আমি লেখাটা পেস্ট করলাম। তাহলে এখন আমার কি করতে হবে, লেখার ফন্ট চেঞ্জ করতে হবে। লেখাকে আমরা সিলেক্ট করব, লেখাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, আবার এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে এসে আমি বললাম এটা দেই, লেখার কালার কি হবে, সাদা কালার। ফন্টের সাইজ আমরা বাড়াবো, তাহলে ফন্টের সাইজ যদি বাড়াই, আপ অ্যারো দিলাম, ফন্টের সাইজ বেড়ে গেল, বেশি হয়ে গেছে। আমি লেখাটা নিচে নিয়ে আসি, এআই ইন এডুকেশন এভাবে রাখি। এই লেখা সবগুলো যদি আমি বড় করতে চাই, তাহলে আমরা এই জায়গাতে আসবো, এখানে এসে বলে দিব আপার কেস, সব বড় হয়ে গেছে, তারপর সবগুলোকে সিলেক্ট করে আপার কেস দিয়ে দিই। ইন্ট্রোডাকশন টু, এই লেখাটা একটু কন্ট্রাস্টিং হবে এটা চাচ্ছি, তাহলে ডার্কের সাথে ভালো কন্ট্রাস্ট করবে হচ্ছে ইয়েলো, ঠিক আছে। কন্ট্রাস্ট একটু বেশি হয়ে গেছে, চোখে লাগবে এটা, এটা ঠিক আছে, আগেরটা বেশি চোখে লাগতেছিল। লাইন গ্যাপ যদি আপনি বাড়াইতে কমাইতে চান, এখানে লাইন গ্যাপের অপশন আছে, এটা হলো নরমাল। আর যদি টাইট দেন, এটা লাইন গ্যাপ বলতে এই যে কি বলে এটাকে, ট্র্যাকিং যেটা ছিল ইলাস্ট্রেটর ট্র্যাকিং, ওই জিনিসটা, হ্যাঁ, ট্র্যাকিংটা হচ্ছে বাড়ানো কমানোর জন্য এটা ইউজ করতে পারি আমরা। আর লাইন গ্যাপের জন্য মেবি এখানে কোনো কিছু নাই, এটা তো হাইলাইটের অপশন আছে, এখানে লিডিং এই যে আছে, এখান থেকে লাইন স্পেসিং অপশন যদি আপনি দেন 3, বেশি বড় হয়ে যাবে, 2.5 দিলে কম, এখান থেকে 1.0 দিলেই মোটামুটি থাকে। যদি লাইন স্পেস অপশনে আসি, এখান থেকে এসে আমরা ম্যানুয়ালি এগুলো চেঞ্জ করতে পারবো। সাধারণত ম্যানুয়ালি চেঞ্জ করার দরকার পড়ে না, এখানে ডিফল্টভাবে যা থাকে 1.0, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যায়। আচ্ছা, এটাকে এখানে রাখি। আমরা চাইলে কিছু সাব এলিমেন্ট অ্যাড করতে পারি। জুম ইন জুম আউট কিভাবে করব, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরাবো, হ্যাঁ, কন্ট্রোল ধরে। মানে আমি এখানে আরো কিছু এলিমেন্ট নিয়ে আসতে চাই, একটা গোল্লা আনলাম, এই গোল্লাতে আমি একটা কালার দিব, এরকম একটা গ্রেডিয়েন্ট, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে এখানে রাখলাম। এই যে আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে না, স্লাইডের বাইরে, এটা গেলে কিন্তু কোনো সমস্যা নেই। যখন আমরা এইভাবে প্রিভিউ দেখব, প্রিভিউ দেখলে বাইরের অংশটা দেখা যাবে না, যতটুকু স্লাইডের ভিতরে থাকবে ততটুকুই দেখা যাবে। পিছনে আমি একটা টেক্সচার টাইপের কিছু একটা দিতে চাই, একটা গ্রেইন টাইপের টেক্সচার। তাহলে আমি এটাকে যদি কপি পেস্ট করি, কপি পেস্ট করে এটা যাবে পিছনে, তাই না, নাহলে তো লেখাটা দেখা যাচ্ছে না। তাহলে পিছনে নিতে হইলে আমার এখন কি লাগবে, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড, এই যে সেন্ড টু ব্যাক, ঠিক আছে। আমি যদি সেন্ড টু ব্যাক দিয়ে দিই একদম পিছনে চলে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এক স্টেপ করে পিছনে যাবে। লেয়ারের অপশন লাগবে, তাহলে লেয়ারের অপশন আনার জন্য শেপকে সিলেক্ট করবেন, শেপ সিলেক্ট করার পর আসবেন সিলেকশন পেন, সিলেকশন পেন থেকে এই যে লেয়ার উপরে নিলে উপরে আসবে, নিচে নিলে নিচে যাবে, ঠিক আছে। এই যে এভাবে অন অফ করারও সুযোগ আছে, বুঝতে পারছি।
ইভেন আপনি এটাকে নামকরণও করতে পারবেন, ঠিক আছে? আমি এটার নাম দিই যে টেক্সচার। আচ্ছা, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে একটা শেপ ইফেক্টে আসি, শেপ ইফেক্ট থেকে কি টাইপের দেব, শেপ ফিল, টেক্সচার। টেক্সচার তো মারাত্মক টেক্সচার হয়ে গেছে। এখান থেকে দেওয়া যাবে না, আমরা দিলে দিলাম। দিয়ে এবার আমরা কই আসবো, আমরা আসবো শেপ ফরম্যাটেই। শেপ ফরম্যাট থেকে ট্রান্সপারেন্সি কই গেল, শেপ ফরম্যাট, শেপ ফিল, টেক্সচার, মোর টেক্সচার, ট্রান্সপারেন্সিটা একটু বাড়ায় দিব। হালকা একটা টেক্সচার এখন আছে, একটু জুম করে যদি দেখাই আমি, এখন হালকা একটা টেক্সচার আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, গেল। আপনি চাইলে এখানে ছবি দিয়েও টেক্সচার দিতে পারবেন, ছবি দিয়েও এখানে টেক্সচার দেওয়া যায়। আচ্ছা, আমার এখানে কি আছে, স্লাইড টেক্সট আছে, এই লেখাগুলা নিয়ে আসি। টেক্সট বক্সকে আপনি চাইলে কপি করে নিতে পারেন, Ctrl+C Ctrl+V দিয়ে, অথবা আপনি নতুন করে একটা টেক্সট বক্স নিতে পারেন। না, এখানে অল্টার ধরে কপি হবে না, এখানে অল্টার ধরে কপি হবে না, ধরে টান দিয়ে এখানে নিয়ে আসি। কালার হবে সাদা। কিসে টিতে ক্লিক করলে এটাও বলতেছেন এখানে? না, এখানে আগে বক্স নিতে হবে, বক্স নিয়ে তারপরে টাইপ করে, বক্স নিয়ে তারপর টাইপ করতে হবে, আগে এমন তো টাইপ টুল এভাবে আসবে না। আচ্ছা, হেল্প স্টুডেন্টস, এটা বেশি বড় হয়ে গেছে, এটা নেই। এটা তো কপি হয় নাই। আপনাদেরও হবে এরকম, তখন কান্নাকাটি না করে এভাবে ম্যানুয়ালি ঠিক করবেন। আসি, কালার দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, রাখলাম। আর কি আছে এখানে, স্টুডেন্টস স্পিকার নোট টুডে, মেনি স্টুডেন্ট ইউজ এআই টু মেক স্টাডিং ইজিয়ার, ইন দিস প্রেজেন্টেশন উইল এক্সপ্লোর 5 টুলস। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এটা ধরেন আমার 1 নাম্বার স্লাইড, ঠিক আছে? এখন আপনি চাইলে স্লাইড নাম্বারও দিতে পারেন এখানে 1 2 3 4 করে, আর চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি চাচ্ছি আমার যতগুলা স্লাইড হবে সবগুলা স্লাইডই দেখতে একই রকম হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই স্লাইডটাকে আমরা সিলেক্ট করব। স্লাইড সিলেক্ট করে আমরা বলবো নিউ স্লাইড। নিউ স্লাইড নিয়ে যদি আপনি নতুন স্লাইড নেন, তাহলে নতুন একটা স্লাইড আসলো। এবার এই নতুন স্লাইড থেকে আপনি এই লেখাগুলোকে ডিলিট করবেন, লেখা ডিলিট করে আবার ওইভাবে রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে আবার ওই কালার দিবেন, আবার শেপ দিবেন, এভাবে চাইলে করতে পারেন। অথবা এত কষ্ট না করে আমি কি করব, এই স্লাইডটাকে আগে ডিলিট করে দিই। ডিলিট কেমনে করে, ডিলিট স্লাইড, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। স্লাইডকে সিলেক্ট করব, নিউ স্লাইড থেকে বলে দিব ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। তাহলে এটা কি ডুপ্লিকেট হইল। এবার এই ডুপ্লিকেট যে স্লাইডে এখানে আমরা আমাদের স্লাইডের যে দ্বিতীয় পেজটা ওইটা আমরা এখানে রাখবো, দ্বিতীয় লেখাটা।
ফন্ট চেঞ্জ করে দেই, আপার কেস, কালার হবে ইয়েলো, প্রেস হচ্ছে, সাদা কালার, ফন্ট সাইজ আর একটু ছোট করা যায়, এখানে যে বুলেট পয়েন্ট যেগুলা এখানে যেহেতু বুলেট পয়েন্ট ছিল তাই এখানে কপি হয়ে আসছে। যদি আপনি এখানেও বুলেট পয়েন্ট দিয়ে দেন, জাস্ট সিলেক্ট করবেন, ইনডিজাইন আমাদের কি করা লাগবে, প্যারাগ্রাফ স্টাইল বানাইতে হবে, এখানে স্টাইল বানাইতে হবে, এখানে ক্লিক করলে আমার বুলেট চলে আসবে, ঠিক আছে। এখান থেকে স্টাইলগুলো মেনটেন করা যায়, বুলেটের নাম্বারিং থেকে হচ্ছে সাইজ চলে আসে, কাস্টমাইজ থেকে সেটা লাগবে না, গ্যাপটা বেশি হয়ে গেছে, এখানে আবার গ্যাপটা ইনডিজাইনের মতো কমানো যায় না। আচ্ছা, এখান থেকে লেখাগুলো নিয়ে আসি, ওই যে দেখছেন উপরে আসছে। এবার এটা কি করব, জুম আউট করে এটারে ধরবো কেমনে, এই যে ধরছি, এটা বাদ, এটারে ধরবো, বক্স ধরে উপরে নিয়ে আসবো, লেখা সবগুলোকে সিলেক্ট করে দিয়ে দিব সাদা কালার। তো সবগুলো সিমিলার রাখতে পারেন। আবার যদি এখানে লেখার পরিমাণ কম, আমরা শিফট ধরে লেখাগুলোকে সেন্টারে নিয়ে আসতে পারি, হবে সেন্টার লাইন, সবগুলোকে ধরে এখান থেকে আবার অ্যালাইন করব। অ্যালাইনের অপশন কোথায়, সিলেক্ট, অ্যারেঞ্জ থেকে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, ঠিক আছে, সেন্টার অ্যালাইন। শিফট অল্টার ধরে একটু বড় করতে পারি এগুলোকে, অ্যারেঞ্জ, অ্যালাইন, সেন্টার অ্যালাইন। যদিও গ্যাপ বেশি হয়ে গেছে, ফন্টের সাইজ তাহলে আর একটু বাড়ায় দিই, হলো। এরপরে এই স্লাইডকে ধরে আবার এটাকে করব ডুপ্লিকেট স্লাইড। 3 নম্বরে আসি, 3 নম্বর থেকে টুল 1 ChatGPT, এখান থেকে নিই, আমার এরকম হইতেছে, আপনাদের এরকম নাও হইতে পারে, আর যদি হয় তাহলে তো আপনারা দেখে নিলেন কিভাবে এটার সলিউশন করতে হবে। লেখার কালার হবে সাদা, কি বলছে, AI চ্যাটবট ডেভেলপড বাই OpenAI। আচ্ছা, ডুপ্লিকেট করে 3 নম্বরে কি ছিল, আচ্ছা অ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে, চেঞ্জ করি তাহলে,
একটু বড় করে দেই। শিফট ধরে নেবেন, তাহলে সব একসাথে সিলেক্ট হবে। অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, অ্যারেঞ্জ, অ্যালাইন, অ্যালাইন লেফট। এরপরে ছিল হচ্ছে অ্যাডভান্টেজ। এটা এখানেই দিতে পারি। আরেকটা কি ছিল? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে স্লাইড ডুপ্লিকেট। 2 নম্বরে কি আছে? গ্রামারলি। আপার কেস, সাদা কালার, নান, AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট ডেভেলপড বাই গ্রামারলি। ও অ্যাসিস্ট্যান্ট হবে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু এটারে চেঞ্জ করে দিই, রাইট, এটাও হবে রাইট। 3টারে ধরে সিলেক্ট, অ্যালাইন, অ্যালাইন রাইট, এটার এই পাশে নিয়ে আসি। পরে কি ছিল? নোশন। এই স্লাইডটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এখন দেখেন আমার তো 2টা স্লাইড পাশাপাশি হয়ে গেছে। তাহলে এটাই স্লাইডটাকে নিচে আনবো কীভাবে? এটারে ধরে টান দিয়ে নিচে আনেন, নিচে চলে আসছে। স্লাইডকে সিলেক্ট করলাম, কি যেন ছিল? নোশন। লোশন মারে। স্মার্ট প্রোডাক্টিভিটি টুল বাই নোশন। অর্গানাইজ ক্লাস নোট, ক্রিয়েট সামারিজ। দেখেন কপি করে আনলে কিন্তু আমার লেখাটা বারবার উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কপি করে নেন, আমি এইভাবেই লিখে ফেলি। অর্গানাইজ ক্লাস নোটস, create summaries, manage tasks। আবিদ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? স্টাডি শিডিউলস। ওকে, এই স্লাইডটাকে আবার কপি করি, কপি করে এটার নিচে নিয়ে আসি। আর কি আছে? শেষ হয় না কেন? এটা লাগবে না। কুইল বোল্ড, কনক্লুশনে আসি। কনক্লুশন, কনক্লুশন যেহেতু, কনক্লুশন পেজটা একটু অন্যভাবে সাজাই। লাগবে না, এটা লাগবে না। বেশি বড় হয়েছে।
কনক্লুশন, টেক্সট বক্স, একটা বক্স নিলাম, লেখা পেস্ট করব, সবগুলো সিলেক্ট করে সাদা কালার। ওকে, থাকো। লাস্টে হয়তো এখানে কনক্লুশন বা থ্যাংক ইউ পেজ কিছু একটা দিতে পারে। এখন ঠিক আছে, আমাদের মোটামুটি একটা দেখার মতো জিনিস হয়েছে, কিন্তু এখানে যেটা হবে, আমরা ডিজাইনার, আমরা বুঝতে পারছি যে প্রথমে আমরা এটা দেখবো, তারপর এটা, তারপর আমরা ডিটেলসগুলো পড়বো, তাই না? সবাই তো আর ডিজাইনার না। তাহলে তখন আমরা কি করি, তখন আমরা প্রেজেন্টেশনটাকে এভাবে রাখি না, আমরা এটাকে আর একটু মডিফাই করি। ক্যাপকাটে যেরকম আমাদের ট্রানজিশন ছিল, এক ফ্রেম থেকে আরেক ফ্রেম ট্রানজিশনের মাধ্যমে যাইতাম, এখানেও এক স্লাইড থেকে আরেক স্লাইডে কিভাবে যাব, এটার ট্রানজিশন আছে। এখন এই ট্রানজিশনের ক্ষেত্রে আপনাদের কাদের রুচি কিরকম এটা বোঝা যাবে, ঠিক আছে? আপনাদের রুচি কি টিকটকারের মতো না আপনাদের রুচি ভালো মানুষের মতো, এটা আমি বুঝবো কিভাবে? এই যে স্লাইডটা সিলেক্ট করবেন, ট্রানজিশনে আসবেন। ট্রানজিশনে এসে আপনি যদি কিরকম নেন, যেমন এরকম আমি যদি নেই, তাহলে এটা একটা টিকটকার স্লাইড হয়ে গেছে না? তাহলে আচ্ছা ধরেন আরেকটা নেই, তো ধরেন যে এটা যদি নেই, এটাও ভালো হলো না। আচ্ছা যদি এটা নেই এরোপ্লেন, তাহলে এগুলা কি দেখতে ভালো লাগে? এগুলো দেখতে ভালো লাগবে না। ভালো লাগবে কোনটা? আমরা মিনিমাল যেগুলো সেগুলো যদি ইউজ করি, যেমন হচ্ছে যে ফেড যদি আমরা ইউজ করি, তারপরে হচ্ছে পুশ, এটা মোটামুটি ভালো লাগে। ওয়াইপ ঠিক আছে চলে। কাট কেমন লাগে? আচ্ছা কাট ধুমধাম চলে আসে। এই যে যদি এটা দেন, তাহলে আমরা এখানে সিম্পল একটা দিই, সাপোজ আমরা পুশ দেই, আসলো। এখন পুশ দেওয়ার পরে ধরেন এই স্লাইডটাতে মানুষ কোনটা আগে দেখবে কোনটা পরে দেখবে এটা আমরা নির্ধারণ করতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে সবার প্রথমে এই স্লাইডগুলোকে দুইটাকে একসাথে ধরবো বা এটাকে ধরবো, ধরে এখন আর ট্রানজিশন না, এখন আমরা আসবো অ্যানিমেশনে। অ্যানিমেশনে এসে এখানেও আপনাদের কাদের রুচি কীরকম অ্যানিমেশনে আসলে বোঝা যাবে। আমি যদি এখানে এসে এটা যদি এরকম দেই, কেমন হইলো? এটা ভালো হয় নাই। ধরেন যে আপনি এটা এভাবে দিলেন, অথবা কেমনে দিব, এমনি যদি দেই, এটা মোটামুটি স্পিন ভালো লাগবে। তাহলে এখানে কিরকম দিলে ভালো লাগবে? এখানে ভালো লাগবে হচ্ছে অ্যাপিয়ার যদি দেই, এটা ভালো লাগবে। বা হচ্ছে আমরা ফ্লাইন যদি দেই, এটা ঠিক আছে চলে। বা আমরা যদি হচ্ছে কি দিই, জুম দিই, জুম দিলেও চলে। এখান থেকে এটা দিই, ফ্লাই দিই। 2 নাম্বারটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফ্লাইন বা ফ্লোটিনও আমরা দিতে পারি। এখন দেখেন এখানে লেখা 1, এখানে লেখা 2, তার মানে যেটা আমরা আগে অ্যানিমেশন করছি এটা আগে দেখা যাবে, যেটা পরে অ্যানিমেশন করছি এটা পরে দেখা যাবে। আচ্ছা আমি একটা কাজ করি, এই দুইটারে ধরে কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে আসি, এটাকে সিলেক্ট করব, বলে দিব যে নান, এটাতে কোনো অ্যানিমেশন আপাতত দিব না। এই দুইটাকে আমি সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করে বললাম যে ফেড, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বলে দিব ফ্লাইন, আর এটা হবে ফ্লোটিং। এবার ব্যাপারটা কি হইলো, আমি যদি একটু প্রিভিউ দেখাই আপনাদেরকে। শুরুতে এগুলো কিন্তু কোনো কিছু দেখা যাবে না। যখন আমরা এই জায়গাতে ক্লিক করব, দ্বিতীয় ফ্রেম আসলো, তারপরে ফ্রেম আসলো, তারপরে ফ্রেম আসলো, বুঝতে পারছি? এভাবেও দিতে পারেন। এখানেও যে ক্লিক করতে হবে এরকম না, আপনি মাউস দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ডের অ্যারো বাটনও যদি চাপেন, ডান অ্যারো যদি চাপেন তাহলে সামনের দিকে যাবেন। আচ্ছা তাহলে এটাতেও আসি, এখানে আমরা একটা ট্রানজিশন অ্যাড করি। ট্রানজিশনে এসে আমি যদি দেই স্প্লিট, চলে। এখানে লেখাগুলো কেমন যেন অ্যালাইন লাগতেছে না, এখন ঠিক আছে। এই দুইটাকে ধরবো, অ্যানিমেশন থেকে আমরা দিয়ে দিব হচ্ছে চলে, থেকে
এ হচ্ছে ফ্লোটিং। ওকে, তারপরের ফ্রেমে আসি। এখানে মনে হয় ট্রানজিশন দেই নেই আমরা দিছি, এখানে একটা ট্রানজিশন দিব। আচ্ছা, সবগুলাতে এক এক স্লাইডে এক এক রকম ট্রানজিশন, এটা ভালো লাগবে না। ম্যাক্সিমাম আপনি দুইটা ইউজ করতে পারেন, ঠিক আছে, দুইটা। কারণ আপনি বলেন যে এখানে দিব একটা, এটাতে দিব আরেকটা, এটাতে দিব আরেকটা, এভাবে দিলে পুরো ট্রানজিশনটা, পুরো স্লাইডটা দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, এটাও ChatGPT হয়ে গেছে, এটা দিয়ে দিলাম ক্যানভা। দেখেন এটা যদি অ্যানিমেশনে আসি, এটা দিয়ে দিব হচ্ছে এইটা আর এইটা, এই দুইটাকে দিয়ে দিব ফ্লাই, এই দুইটা হবে ফ্লোটিং। আচ্ছা, এখানে ট্রানজিশন পুশ, এইটা হবে অ্যানিমেশন থেকে ফ্লাইং, এটা হবে ফ্লোটিং। ওকে, কনক্লুশন এটা থাকো, জাস্ট আমরা এখান থেকে ফ্লোটিংটা দিয়ে দিব। সো বেসিক একটা যদি আমরা দেখি, এটা হলো হচ্ছে প্রথম স্লাইড, তারপর আমাদের এই দুইটা গোল্লা আসলো, তারপর লেখা আসবে, প্রথম স্লাইড শেষ। দ্বিতীয় স্লাইডে মনে হয় কোনো অ্যানিমেশন আমরা দেই নাই। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, এরপর একটা একটা করে যে এখন আমরা কথা বলবো গ্রামারলি নিয়ে। গ্রামারলি কি জিনিস? গ্রামারলি হচ্ছে এরকম একটা সফটওয়্যার, এটা এই কাজ করে, এক্সপ্লেনেশন করা শেষ, তারপর হচ্ছে নোশন, তারপরে কনক্লুশন শেষ। লাস্টের দিকে আপনারা একটা কিউএনএ প্রজেক্ট বা হচ্ছে দিতে পারেন। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও বলে। আগে একটা সময় বলতো প্রেজেন্টেশন ডিজাইন, বাট বর্তমান মডার্ন যুগে সেটাকে প্রেজেন্টেশন বলে না, এটাকে আরেকটা নাম বলে। বলেন তো কি বলে? কে বলতে পারবে? কি বলে? স্লাইড শো। হ্যাঁ, কাছাকাছি গেছে, স্লাইড শো বলে। আরেকটা নাম আছে, যদি কেউ বলতে পারেন তাহলে আপনাদের সবাইকে না, যে বলতে পারবে তাকে চকলেট দেবো একটা। বলেন তো, আরে চেষ্টা করেন না। না, এটার নাম হইল পিচ ডেক ডিজাইন। এটার নাম হলো পিচ ডেক ডিজাইন, ঠিক আছে? এই যে নাম কখনো শোনেন নাই, নাম শুনছি। এখন এরকম অনেকে আছে যারা হয়তো এই নামটা আগে জানতেন না। যদি এরকম হইতো যে আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন বা কোথাও গেছেন কাজ করার জন্য, আপনারা বললো যে ঠিক আছে তুমি একটা 5টা স্লাইডের পিচ ডেক বানায় নিয়ে এসো, আপনি তো জানেন না পিচ ডেক কি, তাহলে ওইখানে না জানার থেকে এখানে না জানা ভালো। পিচ ডেকে আপনি যদি আসেন, ইমেজে আসলে দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন দেখা যাচ্ছে না? এই ডিজাইনগুলো কিন্তু বানিয়ে আপনি অ্যাডোবি স্টকেও দিতে পারবেন কিন্তু। এবং ফাইবারে আমি যদি একটু দেখাই, ফাইবারে কিন্তু পিচ ডেকের ভালো আছে, নিশ আছে, যে পোলাপান নিশ পায় না। দেখেন পিচ ডেকে কিন্তু কম্পিটিশন কম, ঠিক আছে, 16,000 মতো কম্পিটিশন। যদি আপনি আরো স্পেসিফিক হইতে চান যে এডুকেশনাল পিচ ডেক ডিজাইন, দেখেন কম্পিটিশন আরো কম, বুঝতে পারছেন? তো এখানে নিশের কিন্তু আপনার বেশ ভালো পরিমাণে একটা আছে এখানে। আচ্ছা, এগুলাই যে সবসময় আপনাদেরকে পাওয়ার পয়েন্টে ডিজাইন করতে হবে এরকম না। আপনি এটা ইলাস্ট্রেটরে ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে মকআপ করে আপনার বিহান্সের পোর্টফোলিও হিসেবে যেরকম দিতে পারবেন, আরেকটা দিতে পারবেন হচ্ছে আপনাদের অ্যাডোবি স্টকের যে অ্যাকাউন্টগুলো আছে এখানেও দিতে পারবেন। যদি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে যে দেখাই, সবাই তো হচ্ছে জেপিজি তারপর পিএনজি ছবি এগুলা নিয়ে কাজ করে। যদি একটু যেমন ধরেন যে সামনে কি দিন আসতেছে, কুরবানির ঈদকে ওরা সাধারণত কুরবানি ঈদ বলে, ইন্টারন্যাশনাল ওরা বলে হচ্ছে বাকরা ঈদ বলে। এই টার্মটা অনেক পরিচিত। তাহলে বাকরা ঈদ লিখলে এখানে আমার প্রায় 3,67,000 রেজাল্ট আসতেছে, ঠিক আছে, জেপিজি।
আমি যদি এই জায়গায় লিখি, অথবা আমি যদি এখান থেকে, হ্যাঁ এআই দিয়েই বানায় দিতে পারবেন, এআই দিয়ে বানায় দিতে পারবেন, বাট এখানে আরেকটা কাহিনী আছে। ইদানিং হলো দেখা যাচ্ছে এআই দিয়ে ছবি বানায় দিলে অ্যাকাউন্ট চাঁদের দেশে পাঠায় দেয়। ঠিক আছে, এটার অনেকগুলা কারণ। এর অনেকগুলা কারণের মধ্যে কি, সেটা হইলো এই যে আমি এআই দিয়ে ছবি বানাইলাম, যেমন ধরেন যে আমি এই ছবিটা এআই দিয়ে বানাইছি, এই ছবি তো আরেকজনও বানাইছে, আমি কি করলাম এই ছবিটাকে নিয়ে চ্যাটজিপিটি দিয়ে বললাম যে এই ছবির প্রম্পট আমাকে দাও, ওইটা দিয়ে আমি আবার আরেকটা ছবি বানাইলাম, আবার দিলাম, তাহলে তো ঘুরে ফিরে ওটাই কপি হইলো। এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় অ্যাকাউন্ট চাঁদের দেশে পাঠায় দেয়। আর আরেকটা হচ্ছে এক্সেসিভ সাবমিশন, মানে হচ্ছে এক সপ্তাহে 150, 200, হাজার হাজার ফাইল সাবমিট করতেছে, যার কারণে অ্যাকাউন্ট পাঠায় দেয়। এরপরে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের কথা যেটা বললাম, মাল্টিপল অ্যাকাউন্টের কারণেও এই ইস্যুটা হয়, মানে একই ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট থাকার কারণে। মানে আগে এই প্রবলেমটা হইতো না, হয়তো আপনার কারণে বলবো যে আমরা তো কাজ করতেছি, আমাদের কিছু হচ্ছে না, এত এত বছর হলো কাজ করতেছি, সমস্যা হয় নাই, বাট এই যে এখন ইদানিং হলো সমস্যাগুলো হইতেছে। কিছু স্টক মার্কেটের গ্রুপে আমি একটু ঢুকে আপনাদেরকে দেখাই। না, এই গ্রুপে ঢুকলে আপনারা দেখবেন যে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাইতেছে, আছে অনেকে এরকম। এখন তো পাচ্ছি না, বাট দেখেন আপনারা, খুঁজে দেখেন, পাবেন। সেম এনআইডি দিয়ে মনে হয় না খুলতে পারবেন, ঠিক আছে। মানে আমি বলতেছি না যে মাল্টিপল অ্যাকাউন্ট রাখা খারাপ, মাল্টিপল অ্যাকাউন্ট রাখেন, বাট চেষ্টা করেন যাতে আলাদা আলাদা ডিভাইসে থাকে, বা এমন ভাবে রাখেন, যেমন ধরেন যে আমার এখানে একটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে, এখানে একটা অ্যাকাউন্ট আছে, এখন আমি যদি আরেকটা ইমেল দিয়ে এখানেও যদি আরেকটা অ্যাডোবি স্টক ওপেন করি একই টাইমে, মানে একই টাইমে বলতে এখানেও ওপেন আছে, একই সাথে এখানেও ওপেন আছে, তাহলে তো সমস্যা, ঠিক আছে। সো আরেকটা কাজ করতে পারেন, একই ব্রাউজারে না রেখে আপনি আলাদা ব্রাউজারে, যেমন এটা হলো ক্রোম ব্রাউজার, আপনি একটা রাখলেন হচ্ছে এজে রাখলেন, আরেকটা হচ্ছে মাইক্রোসফট ফায়ারফক্সে রাখলেন, এভাবে রেখে করতে পারেন, যেভাবে সুবিধা হয় আর কি। যেখানে ছিলাম, তাহলে এটা গেল। এবার যদি আমি দেখাই যে পিচ ডেক ডিজাইন, পিচ ডেক ডিজাইনে এগুলো কিন্তু সব জেপিজি, ঠিক আছে, বাট আপনি যদি একটু ফিল্টার করেন, ফিল্টারে এসে আমি এখান থেকে যদি দেই ইলাস্ট্রেশন, আর এখান থেকে অল না, বলবো হচ্ছে জেনারেটিভ এআই, না এটা না, হরাইজন্টাল, এটা অন্য জিনিস আছে, পিচ ডেক ক্লিয়ার অল যদি করে দেই, না এগুলা ঠিকই আছে, এগুলো সব এআই ফাইলই, এই যে এআই ইপিএস দেখছেন, এগুলো সব এআই ফাইল। বাট এটাতে যদি ক্লিক করি, দেখেন এটা এআইটি, মানে এই যে ইলাস্ট্রেটর টেমপ্লেট, ঠিক আছে। তো এগুলো সব কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে করে, এমন না যে আমি শুধু পাওয়ার পয়েন্টে দেখাইছি, আপনারা পাওয়ার পয়েন্টে করতে পারবেন, আপনারা পাওয়ার পয়েন্টেও করতে পারবেন, ইলাস্ট্রেটরেও করতে পারবেন, ঠিক আছে। ইলাস্ট্রেটরে করে সেটা পাওয়ার পয়েন্ট এনে এই যে ট্রানজিশনটা দিয়ে দিবেন, এটা আমরা দেখি, চলো নামাজ পড়ে আসি, নামাজের পরে দেখতেছি। আচ্ছা, এখন এই পিচ ডেকগুলা ইলাস্ট্রেটরে কিভাবে ডিজাইন করে, এখন ইলাস্ট্রেটরে ডিজাইন করব কেন, ইলাস্ট্রেটরে ডিজাইন করার কারণ হচ্ছে, দেখেন কিছু যেমন এই যে এরকম কিছু শেপ আছে, এই শেপগুলো তো আমরা পাওয়ার পয়েন্টে বানাইতে পারবো না, ঠিক আছে। সো ক্রিয়েটিভ শেপের জন্য সেগুলো আপনারা ইলাস্ট্রেটরে বানিয়ে তারপর পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারেন। স্টোর ওপেন করি, এটা এখনো ঠিক করে নাই তো বল, ইলাস্ট্রেটরের আর ভার্সন নাই এখানে, আচ্ছা থাকলে হয়তো দেখাইতে পারতাম, মানে এখানে অপশন নাই, আচ্ছা যার কারণে দেখানো যাচ্ছে না। আচ্ছা এবার আসি, এই পাওয়ার পয়েন্ট রিলেটেড বলেন, কার কি সমস্যা আছে, প্রশ্ন।
করলে বোঝা যাবে। আচ্ছা কোনটা? হ্যাঁ এটা ডিউরেশন করতে পারবেন, অপশন আছে এখানে। যেমন যদি এখানে আসেন যে অ্যানিমেশন পেনে যদি আসেন, হ্যাঁ অ্যানিমেশন পেনে এসে এখান থেকে হচ্ছে ডিউরেশন থেকে 1 মিনিট দাঁড়ান, অ্যানিমেশনে আসি, অ্যানিমেশন থেকে রিঅর্ডার অ্যানিমেশন। ও আচ্ছা এটাতে অ্যানিমেশন দেওয়া নেই, অ্যানিমেশন দিলাম, দেওয়ার পরে এখানে ডিউরেশন যেটা কতক্ষণ থাকবে এটা একটা জিনিস, আর আরেকটা হচ্ছে ডিলে মানে কতক্ষণ এটা দেরি করবে। আমি যদি একটু দেই যে 0.25 সেকেন্ড, এটা যদি দেই অ্যানিমেশন, আচ্ছা এবার যদি একটু প্লে করে দেখি, এখান থেকে অন ক্লিক উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস। আচ্ছা অন ক্লিক বলতে বোঝায় যে এই যে অ্যানিমেশনের ডিউরেশনটা আমরা দিলাম এটা শুরু হবে কিভাবে, এটা শুরু হবে যখন আমরা ক্লিক করব তখন। আর উইথ প্রিভিয়াস মানে হচ্ছে আগেরটা শেষ হইলে তারপরে এটা শুরু হবে, না আগেরটা শুরু হইলে তারপরে এটা শেষ হবে, এটা হচ্ছে বোঝায়। সাধারণত আমরা এটা অন ক্লিকই দিয়ে রাখি, হ্যাঁ এর যে অন ক্লিক ছাড়া আমরা ইউজ করি না। অ্যাড অ্যানিমেশন বলতে বোঝায় যে এখানে যে অ্যানিমেশনগুলো আছে এগুলার বাইরেও যদি আমি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাই আমি এখান থেকে অ্যানিমেশনগুলোকে অ্যাড করতে পারবো। এখানে আরও ইফেক্ট আছে, হ্যাঁ যদি একটু নিচের দিকে যাই দেখেন নিচে কিন্তু আরও ইফেক্ট আছে, ঠিক আছে। না এখানে ইম্পোর্ট করার কোনো অপশন এখানে নাই, ইম্পোর্ট করার অপশন এখানে নাই, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে ট্রিগার হচ্ছে অন ক্লিক অফ মানে হচ্ছে এটা কি টেক্সচার ওভাল এগুলো যদি ইউজ করা হয় নাই, এখানে এগুলো কি দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমি এই স্লাইডে যে যে এলিমেন্টগুলো ব্যবহার করছি এই এলিমেন্টগুলো দেখাচ্ছে। কথা কথা আমি যদি একটা নেই ওভাল 6 যদি আমি নেই, নিয়ে দিলাম দেখি কি হয়। এটা অ্যানিমেশন হইল না কেন, দিলাম হয়েছে। আচ্ছা এখানে আসি, চলো। সো অ্যানিমেশনের ক্ষেত্রে ডিউরেশন চাইলে ইউজ করতে পারেন, আবার যদি ইউজ নাও করেন তাও প্রবলেম নেই, কারণ দেখা যাচ্ছে যে অনেক টাইমারটা কেন লাগে যে আমি হয়তো কোনো কিছু একটা দেখাচ্ছি তখন আমার টাইমার লাগতেছে, কিন্তু যখন এরকম হবে যে আমি এই কি বলে প্রেজেন্টেশনটা বের করে কোনো কিছু এক্সপ্লেন করতেছি বা বুঝাচ্ছি কাউকে, তখন কিন্তু আবার এই ডিউরেশন দিলে আবার এটা ঠিক হবে না, কারণ আমি বুঝাচ্ছি অটোমেটিক যদি এরপরে আরেকটা চলে আসে তখন তো এটা একটা প্রবলেম। এজন্য আমরা এখানে সাধারণত ইউজ করি না, বাট কেউ যদি ইউজ করতে চায় করতে পারে। এখানে মিউজিকও অ্যাড করা যায়, বাট মিউজিক যে কই আছে, আছে তো মিউজিক তো আছে, এই যে দেখেন সাউন্ড দেখছেন, নো সাউন্ড থেকে আপনি এখানে এই যে অনেকগুলো সাউন্ড আছে, সাউন্ড অ্যাড করতে পারবেন। আদার সাউন্ডে যদি আসেন, আদার সাউন্ড থেকে যে আপনার পিসিতে যদি কোনো সাউন্ড থাকে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। একটু দিয়ে দেখি কেমন লাগে, কই সাউন্ড আসে না কেন, অন মাউস ক্লিক, আগে ভলিউম কমায় দিই, হইল না তো, আসছিল আসছে। আচ্ছা ঠিক আছে, ক্লোজ গেল, বোম মারে দিব, দিয়ে দেখি কেমন লাগে। খারান সাউন্ড কমায় নি আগে, কই আয় হায় আসে নাই, পেল না তো, হয়েছে। হ্যাঁ সাউন্ড চাইলে ইউজ করতে পারেন, আবার ইউজ না করলেও প্রবলেম নাই আর কি। আচ্ছা
এখানে এর কিছু অপশন আছে, এগুলা এক্সপ্লোর করে দেখবেন। হ্যাঁ, এক্সপ্লোর করে দেখেন এগুলা কিরকম হয়। অ্যাপ্লাই টু অল যদি দেই আমি, মানে এখন তো নো সাউন্ড, এখন যদি অ্যাপ্লাই টু অল মানে এখানে যতগুলো স্লাইড আছে সবগুলা স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমি এই যে বোম মেরে দেই অ্যাপ্লাই টু অল, তাহলে সবগুলা স্লাইডেই হচ্ছে বোম ফুটবে আর কি। ঠিক আছে, এই হলো মোটামুটি অবস্থা। তাহলে আচ্ছা, প্রিভিউ দেখার ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে। আপনি চাইলে এখান থেকেও প্রিভিউ দেখতে পারেন, উপরে কোণা থেকেও প্রিভিউ দেখতে পারেন, আবার এখানে ক্লিক করলেও এখান থেকে আপনি মানে প্রিভিউটা দেখতে পারবেন। জি, কিবোর্ডের শর্টকাট লাগবে? কিবোর্ডের শর্টকাট তো মনে হয় নাই, আপনার থাকলে বলে দেন যদি জানেন। কিবোর্ডের শর্টকাট মনে হয় নাই, থাকলে আমার জানা নেই। F5, ঠিক আছে, থ্যাংক ইউ। F5 সাধারণত এখান থেকে ইউজ করতে পারেন, F5 দিয়ে ইউজ করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি পাওয়ার পয়েন্টের বিষয়। আর আপনারা যদি আরেকটু ক্রিয়েটিভভাবে করতে চান, ক্রিয়েটিভভাবে করতে চাইলে আপনারা ইলাস্ট্রেটর দিয়ে স্লাইডটা ডিজাইন করে ওই স্লাইডগুলো এখানে নিয়ে আসবেন। স্লাইডটা কিভাবে আনবো, যেহেতু আমার ইলাস্ট্রেটর নাই আমি দেখাইতে পারতেছি না, বাট আমি একটু মেজর জিনিস বলে দিই। যেমন আপনার পুরো জিনিস বানাইতে হবে না, আপনি শুধু শেপটা বানান, শেপটাই তো আমাদের সমস্যা। তো আপনি শেপটা বানান, শেপটা বানিয়ে পিএনজি আপনি করেন, পিএনজি বানিয়ে ওই পিএনজিটা আপনি হচ্ছে পাওয়ার পয়েন্টে নিয়ে আসেন। পাওয়ার পয়েন্টে কিন্তু ছবি আনা যায়, ইনসার্ট পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস দিয়ে তারপর আপনি যে পিএনজিটা নেবেন ওই পিএনজিটা দিয়ে দিলে আপনার শেপ চলে আসলো। তারপর লেখা তো আমরা এখানে লিখতেই পারবো, অ্যালাইনের অপশন আছে, লেয়ারের অপশন আছে। হ্যাঁ, স্লাইডের সাইজ চেঞ্জ করা যায়, স্লাইডের সাইজ, হ্যাঁ এটা ডিফল্ট ভাবে যখন আমি নিউ স্লাইড নিব, নিউ স্লাইড থেকে দাঁড়ান এক মিনিট, ইনসার্ট স্লাইড ফ্রম স্লাইডের নিউ স্লাইড কম্প্যারিজন, এটা লাগবে না। মেবি স্লাইড চেঞ্জ করা যায় না, এখান থেকে যায় না। স্লাইডের সাইজ যেটা থাকবে ওইটাই, কিন্তু এটা 16:9 রেশিওতে হয়, 16/9 রেশিওতে হয় আর কি। হ্যাঁ, আর এগুলো ছাড়াও বেশিরভাগ পিচ ডেকই এরকম দেখেন 16:9 রেশিওতে, এর বাইরে কিন্তু আর নাই, দেখছেন 16:9 রেশিওতে। সো এটা বাই ডিফল্ট এভাবেই থাকে, এটার সাইজ এরকম চেঞ্জ করা যায় না। এবার ইলাস্ট্রেটর, ফটোশপ যেরকম আর্টবোর্ড ছোট বড় করা যায়, এখানে খুব একটা এরকম যায় না আর কি। আচ্ছা, আর যদি এখন এখানে এরকম মকআপ কিভাবে করছে, মকআপ করার জন্য আপনি এখানে মকআপও পাবেন। হ্যাঁ, পিচ ডেক মকআপ, এখান থেকে মকআপ ডাউনলোড করে জাস্ট হচ্ছে জেপিজি গুলা বসিয়ে দিলেই মকআপটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা না, এটা না, আচ্ছা আরেকটা জিনিস আছে, এটা নেক্সট ক্লাসে দেখাবো না, এটা আজকে দেখানো যাবে না, এটা আজকে দেখালে একটু সমস্যা আছে, নেক্সট ক্লাসে দেখা দিব না আপনাদেরকে, একটু মনে করাই দিন আমাকে। হ্যাঁ, এবং তখন আমাদের আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব বেশি একটা কষ্ট করতে হবে না, জাস্ট আমরা কি ধরনের জিনিস চাচ্ছি, বা এই যে আমরা কন্টেন্টটা জেনারেট করলাম না, এই কন্টেন্টটা দিয়ে আমরা একদম এডিটেবল, এরকম এর থেকেও ভালো এডিটেবল একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে পারবো। ঠিক আছে, বাট এটা আজকের ক্লাসে দিলাম না। আজকে আপনাদের বেসিক প্র্যাকটিসের জন্য আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে আপনারা 5টা স্লাইডের একটা প্রেজেন্টেশন বানাবেন যে কোনো টপিকে। ঠিক আছে, আমি এখানে র্যান্ডম একটা টপিক নিছি, আপনারা যে কোনো একটা টপিক নিতে পারেন, হইতে পারে ডিজাইন প্রিন্সিপাল, টাইপোগ্রাফি, যে কোনো একটা টপিক নিয়ে 5টা স্লাইডের একটা বানাবেন, প্রেজেন্টেশন বানাবেন। সেটা বানিয়ে আপনারা যেটা করবেন, মেইন ফাইলটা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, কারণ মেইন ফাইল যদি না দেন তাহলে আমি দেখতে পারবো না আপনি কোন ধরনের ট্রানজিশন, কোন ধরনের অ্যানিমেশন ব্যবহার করেছেন। তাহলে মেইন ফাইলটা সেভ করবো কিভাবে, আমরা ফাইলে আসবো, ফাইল থেকে সেভ এজ থেকে ব্রাউজে এসে ফোল্ডারে রেখে দিই। ঠিক আছে, এবার এটা কেটে দেন। ফেসবুকে পোস্ট করবেন কিভাবে মনে আছে, মোর অপশনে আসবো, মোর থেকে ফাইলে আসবো, চুজ ফাইল থেকে কই গেল, হ্যাঁ এই যে পিচ ডেক,
ওপেন করে দিন, তাহলে পাওয়ার পয়েন্ট ফাইলটা আমরা ইয়া করবো, ঠিক আছে। পোস্টটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন প্রবলেম নেই। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্টের খুব বেশি একটা কাজ আমাদের লাগে না, জাস্ট বেসিক যখন আপনার লাগবে তখন আপনি নিজেই নিয়ে নিতে পারবেন, এআই দিয়েও বানাইতে পারবেন, সমস্যা নেই। স্লাইড আপনি এআই দিয়েও বানাইতে পারেন। তাহলে আমরাও দেখলাম যে আপনার এআই এর স্পেশালিটি কতটুকু হইলো, এআই আপনি কতটুকু ইউজ করা শিখলেন, ঠিক আছে, এটাও দেখা গেল আর কি। এই ছিল হচ্ছে মোটামুটি জিনিস। আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। কি কি? ও, ইমেজ অ্যাড করার জন্য ইনসার্ট থেকে পিকচার, দিস ডিভাইস, এখানে এসে যেমন এই যে হ্যারি পটারের এই ছবিটা আমি ইনসার্ট করি। এখন ছবি তো আর এত বড় থাকবে না, তাহলে আমি ছবিটাকে কন্ট্রোল আর শিফট ধরে ছোট করে এখানে রাখবো, ঠিক আছে। আমি ছবির একটা বর্ডার দিতে চাই, তাহলে ছবির আমি একটা বর্ডার দিতে পারি। ধরেন আমি ব্ল্যাক কালার বর্ডার দিলাম, বর্ডারটা আমি চাচ্ছি যে আর একটু মোটা হবে, ঠিক আছে, তাহলে এই যে আমি আর একটু বর্ডারটা মোটা চিকন এভাবে করতে পারবো, উইথ এই যে মোটা চিকন আমি করে দিতে পারতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে পিকচার ইফেক্ট, পিকচারের উপরে কোনো ইফেক্ট আসবে কিনা, ইফেক্ট আসলে কীরকম ইফেক্ট আসবে, ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। শুধু তাই না, যদি আপনার কোনো বেসিক ছবি থাকে, বেসিক ছবি বলতে একটু দেখি আমার এখানে আছে কিনা, যেমন এটা, এই ছবিতে আর এরকম থাকবে না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তাহলে একটা ওয়ে আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে পিএনজিটা নিয়ে আসা, অথবা আমি তো জেপিজিটাই নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। ছবিকে সিলেক্ট করব, পিকচার ফরম্যাটে আসবো, ছবি সিলেক্ট না করলে কিন্তু আবার পিকচার ফরম্যাটে আসবে না। ছবি সিলেক্ট করব, পিকচার ফরম্যাটে আসবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনি দিয়ে দিবেন ওকে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো, শুধু এই ছবিটাই আমি সেভ করব। এখানে তো আমার অনেকগুলো জিনিস থাকবে, এত কিছু আমি শুধু এই ছবিটা সেভ করবো। তাহলে কি করবেন, ওই ছবিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে লিখবেন হলো সেভ এজ পিকচার। সেভ এজ পিকচার থেকে এটা জেপিজি না পিএনজি কিসে রাখতে চান, এই যে পিএনজিতে রাখতে চাই, ডেস্কটপে সেভ। কই গেল, ওই যে দেখেন, তাহলে আমার শুধু কমলাটা আসছে, বাকি স্লাইড কিন্তু আমার আসে নাই, বুঝতে পারছি। আর পুরা স্লাইড হিসাবে যদি আপনি ইয়া করে করতে চান, এটা ফাইল ওপেন, জেপিজি যদি সেভ করতে চাই, ফাইল সেভ অ্যাজে আসবো, সেভ অ্যাজ থেকে এখান থেকে দিয়ে দিব হলো জেপিজি, জেপিজি দিয়ে বলবো সেভ অল স্লাইড, ওকে। পিচ ডেক, এই যে আমার সবগুলো স্লাইড বাই স্লাইড সেভ হয়ে গেছে। এবার যেহেতু এটা জেপিজি সেভ হয়েছে, এবার এটা আপনি মকআপে বসাইতে পারবেন না, পারবো না, ঠিক আছে। তাহলে পিচ ডেক বানিয়ে নিয়ে আসবেন 5টা স্লাইডের, খুব বেশি যে ভালো হতে পারবে না, বাট দেখতে যাতে সুন্দর হয়, মডার্ন হয়। মডার্ন বলতে আমি কি বুঝাচ্ছি, মডার্ন বলতে আমি বুঝাচ্ছি যে যাতে চাই বলুন তো, এটা কি মডার্ন? কাছাকাছি, এটা মডার্ন আবার মডার্নও না এরকম। যদি আমি বলি এটা কি মডার্ন, মডার্ন ডিজাইন, এটা কথা বলে না, না এটা মডার্ন না, ঠিক আছে। মডার্ন ডিজাইনে মানুষ এত কিছু এখন পছন্দ করে না, ঠিক আছে, এত এলিমেন্ট এত শেপ, এগুলা মডার্ন ডিজাইন না। এটা ঠিক আছে, মডার্ন বলা যায়, এটা মডার্ন বলা যায়, এটা মডার্ন বলা যায়, মিনিমাল, মিনিমাল একদম কম না, এটা হচ্ছে মিনিমাল ডিজাইন, ঠিক আছে, মিনিমাল টাইপের বলতে পারেন। এবং এটা কিন্তু মডার্ন না, এটা একটু ক্লামজি ডিজাইন, এটাও একটু ক্লামজি ডিজাইন, এটাকে বলতে পারেন মডার্ন ডিজাইন, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো। আবার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার যেগুলো, এগুলো মডার্ন হিসেবে ইউজ করে, বাট খুব বেশি এক্সেসিভ গ্রেডিয়েন্ট ইউজ করলে এটা আবার কিন্তু মডার্নের ভিতরে পড়ে না, ঠিক আছে। আমি যদি আর একটু দেখাই আপনাদেরকে, সলিড কালার এটা এখন মডার্নের মধ্যে পড়ে না, গ্রেডিয়েন্ট কালারগুলো এখন মডার্নের মধ্যে পড়ে। এখন সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালারগুলো কিভাবে পাবেন, এরপর হচ্ছে স্পেসিফিক কালার মানে হচ্ছে যে আমি সামনে তো ধরেন যে গরমকাল আসতেছে, তাহলে গরমকালের জন্য আমি কিছু ডিজাইন করবো, তাহলে গরমকালের জন্য ডিজাইন করার জন্য এক ধরনের কালার লাগে, শীতকালের জন্য ডিজাইন করার জন্য এক ধরনের কালার নিয়ে ডিজাইন করতে, এরকম সিজন ওয়াইজ কালার বা একদম কালারের পুরো গ্রুপ, এটা অ্যাকচুয়ালি কোথায় পাবো এগুলো আমরা নেক্সট ক্লাসে বলে দিব না, আপনাদেরকে রিসোর্স হিসাবে বলে দিব। সো ট্রাই করবেন যে কিছু মডার্ন স্লাইড ডিজাইন করার, দেখতে যাতে মডার্ন মনে হয়, কারণ যেহেতু এগুলো আপনারা পোর্টফোলিওতে দিবেন, পোর্টফোলিওতে মডার্ন ডিজাইনগুলো রাখাটা ইম্পর্টেন্ট। ব্যাকডেটেড ডিজাইন রাখলে পোর্টফোলিওটা ভিউও হবে না, আবার হচ্ছে আপনাদের মানে
কি বলে এটা, ওই পোর্টফোলিও দিয়ে কোনো লাভ হবে না। মডার্ন ডিজাইন নিয়ে কাজ করেন, মডার্ন ডিজাইন নিয়ে কাজ করলে আপনাদের পোর্টফোলিওতে ভালো ভিউ আসবে। এই ছিল হচ্ছে মোটামুটি জিনিস। আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। HW আজকে হচ্ছে 12 মে। পিচ ডেক ডিজাইন 5টা স্লাইডের পিচ ডেক ডিজাইন করবেন, সেটা আমি দিয়ে দিই গ্রুপে। কই ওই যে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের এক্সাম আছে, ঠিক আছে? সো কেউ লেট করে আসবেন না। 4:10 এক্সাম শুরু করব, চেষ্টা করব যে মানে সময় মতো সবাই চলে আসার। 4টায় এক্সাম তো শুরু করা পসিবল না, এই জন্য 10 মিনিট পরে আসবেন। তারপর হচ্ছে আমরা কি করব, অ্যাটেন্ডেন্সটা নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর হচ্ছে আরেকটা ভালো কথা, মোবাইলে MB নিয়ে আসবেন সবাই। এটা গত পরীক্ষায় অনেকে মিস করে ফেলছিলেন, যদিও আমি বলে দিয়েছিলাম, আজকে আবারও আমি বলে দিচ্ছি, অবশ্যই নেক্সট ক্লাসে মোবাইলে MB নিয়ে আসবেন, যাতে করে আপনাদের এক্সামে কোনো হ্যাসেল না হয়। বুঝতে পেরেছি? বেশি MB তো আর লাগবে না, MB তো থাকেই, কত MB তো নষ্ট হয়ে যায়, তো একদিনের MB নিলেই তো হয়ে যাবে। আচ্ছা, বেশি হবে না, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে স্যার? এক্সাম কি কি সফটওয়্যারের উপরে হবে? এতদিন পর্যন্ত আমরা যা যা শিখেছি, বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ক্যাপকাট, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন যা আছে সব কিছুর উপরে আপনাদের এক্সাম হবে। সাথে ডিজাইন থিওরিও থাকবে, প্রতিটা সফটওয়্যারের হচ্ছে আনুষঙ্গিক বিষয় থাকবে, প্রতিটা সফটওয়্যার কিছু শর্টকাটও থাকতে পারে, ডিজাইন থিওরি থাকতে পারে, হ্যাঁ, ডিজাইন রিলেটেড প্রশ্ন থাকবে, এগুলো থাকবে। কারণ যেহেতু আমরা শুধু টুলস ভিত্তিক ক্লাস করি না, আমরা টুলসও করেছি, সাথে প্রজেক্টও করেছি, এজন্য প্রশ্নটা টুলস ভিত্তিকও থাকবে, প্রজেক্ট ভিত্তিকও থাকবে, দুইটা কম্বিনেশন থাকবে। বুঝতে পেরেছি? আর কার কি প্রশ্ন আছে বলেন? কারো প্রশ্ন নাই?